প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি ২১তম অংশ। এবার আমাদের কেরামতি দেখানোর পালা। সার্কেল বির সমস্ত অন্যায় অবিচার আর শোষণের পাওনা মিটিয়ে দেব আজ সুদে আসলে। নরক নামিয়ে আনবো এখানে। সব কটাকে শেষ করবার পর আগুন লাগিয়ে দেব রান্স হাউজে, যাতে জঘন্য ওই মানুষগুলোর কোনো চিহ্ন না থাকে। তুমি তাহলে মার্শালকে নিয়ে এসেছ সঙ্গে? অসন্তুষ্ট স্বরে জানতে চাইল জন। মাথা খারাপ? তুমি যেমন বলেছ। ওকে তো কিছু জানাইনি, বরং প্রত্যেককে বলে দিয়েছি যাতে মার্শাল কোনো খবর না পায়। সেক্ষেত্রে বলতেই হবে, কারো মুখ খুব আলগা। জেরেমি সৃষ্ট ওর হাতেই তো খুন হয়ে গেল সেন বেলেজার। সৃষ্ট? বিস্ফোরিত হলো রাঞ্চার। কিন্তু ও তো বেলেজারের চামচা। সেনকে খুন করে মার্শালের কি লাভ? আমি তো বুঝতে পারছি না। ওই লোকের ভিতরটা এখনো বুঝতে পারোনি তুমি, পার্কার, মৃদুস্বরে বলল জন। উপরে উপরে ভাব দেখায় বোকা কিসিমের, কিন্তু আসলে গভীর জলের মাছ। যাকগে, এখনকার পালা চুকিয়ে উইন্ডেতে গিয়ে আরও একটা শুদ্ধি অভিযান চালানো লাগবে। অন্যমনস্ক দেখাচ্ছে রাঞ্চারকে। এখনো কথাটা বিশ্বাস করতে পারছে না। আমি সত্যি বুঝতে পারছি না কেন সেনকে খুন করবে মার্শাল। সন্দিগ্ধ স্বরে জানতে চাইল সিপি মালিক। সে চেয়েছে লড়াই চলতে থাকুক। তাহলে সেন ব্লেজারের পর আমিও খুন হয়ে যাব, ব্যাখ্যা করল জন। আমি এখনো সার্কেল বিতে আটকা পড়ে থাকলে ঠিক তাই ঘটত। দুই স্পেডের লড়াইয়ে যদি মালিকদের দু একজন মারা পড়ে, তাহলে রীতিমতো সোনায় সোহাগা হয়। বেটা কাপুরুষ, কয়ট, ক্রুব্ধ স্বরে গর্জে উঠল পার্কার। ব্যাজের পরোয়া করি না। হারামজাদাকে ঠিক ফাঁসিতে চড়িয়ে দেব। এদিকে সার্কেল বি রান্স হাউজে কিং বেলেজারও একটা বিস্ময়ের সম্মুখীন হতে যাচ্ছে। নিচতলার লিভিং রুমে ভাইয়ের লাশ দেখে উপরে উঠে এলো সে। ভিতরে ভিতরে সীমাহীন আক্রোশ ও ক্রোধ অনুভব করছে। সুদর্শন মুখে প্রতিহিংসা আর প্রতিশোধের নেশায় কুৎসিত দেখাচ্ছে। কুরুরা নিঃশব্দে কুরুরা নিঃসন্দেহ যে সার্কেল বি বসকে এর আগে এত রাখতে দেখেনি। টু শব্দ করছে না কেউ। তথস্থ ততস্থ যে তটস্থ হয়ে অপেক্ষা করছে কি নির্দেশ দেয় মালিক। কিং বেরিয়ে যাওয়ার আগে কেউ কথা বলল না। বলবার সাহস হলো না কারো। কি বলতে গিয়ে খেপিয়ে তুলবে কিংকে? সেক্ষেত্রে তার ভাগ্যে চরম কোনো পরিণতি নেমে আসতে পারে। বিদায় মিস্টার ক্যালকিন। কুৎসিত হাসিতে ভরে গেল মুখ। কিং বেরিয়ে যাওয়ার পর মুখ খুলেছে। সিঁড়ি ভেঙে উপরে উঠছে কিং। তখনই বাইরে গোলাগুলি শুরু হলো আবার। বাড়ির দেয়ালে আছড়ে পড়ল কয়েকটা বুলেট। বিকারগ্রস্ত মানুষের মতো হো হো করে হাসল কিং। চড়াসরে বলল, বোকার হদ্দরা, যত ইচ্ছে গুলি করো, ক্যালকিনকে বাঁচাতে পারবি না। গুলি করেও ক্যালকিনকে বাঁচাতে পারবি না। দ্রুত পায়ে দোতলায় উঠে এলো সে। প্রথম দুটো কামরা পেরিয়ে গেল। তৃতীয়টায় রাখা হয়েছে ক্যালকিনকে। হারামিটাকে আরো আগেই শেষ করে দেয়া উচিত ছিল, আনমনে ভাবছে সে। তবে এবার আর ভুল করবে না। নিজ হাতে খুন করবে। গলা টিপে মারবে ক্যালকিনকে, যাতে মরবার সময় ওর ভয়ঙ্কর মুখটা দেখতে পায় সে। তার আগে একটা একটা করে হাত পা ভাঙবে, যাতে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে। এ লোক অবশ্য করুণা ভিক্ষা করবে না, এমনকি মৃত্যু সন্নিকটে জেনেও। কিন্তু তার যন্ত্রণাকাতর মুখটা দেখে কিছুটা হলেও আনন্দ পাবে সে। ভাই হারানোর শোক ভুলতে না পারুক, তাজা ক্ষতে প্রলেপের কাজ তো হবে। হারামজাদার কারণে এত কিছু। ক্যালকিন এলাকায় আসবার পর থেকে যত ঝামেলার শুরু।
যে সিপি রাঞ্চ আক্ষরিক অর্থে ওর মুঠোর ভিতর ছিল, তা সবার অলক্ষ্যে একটু একটু করে কর্তৃত্বের বাইরে চলে গেছে। একই সঙ্গে ক্ষতি শিকারের পালাও যেন শুরু হয়েছিল সার্কেল বীর। প্রথমে হুইটি, তারপর হতছাড়া লুসের বাড়িত্যাগ, কার্লের রহস্যময় মৃত্যু এবং সবশেষে আজ সেনের মরণ। সব ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত জন ক্যালকিন। সার্কেল বির জন্যে এমন ক্ষতিকর লোক আর জীবনে দেখেনি কিং। কোনো ফন্দি এটে কায়দা করা যায়নি তাকে। একের পর এক জাল ভেদ করে বেরিয়ে গেছে। শয়তানের দোসর যেন নিশ্চিত ফাঁদ এড়িয়ে যায়। তবে আজ আর রেহাই নেই। ক্যালকিনকে বাঁচিয়ে রাখলে যেহেতু ফায়দা হবে না, তখন কেন এমন চরম বিপজ্জনক শত্রুকে শুধু শুধু আটকে রাখবে, যেখানে যে কোনো মুহূর্তে সবকিছু ভস্কট করে দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য রাখে সে। তাছাড়া এটা এখন জেদ আর অহমিকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এত ক্ষতির পর যদি জন ক্যালকিনকে খুন করতে না পারে, তাহলে কি প্রাপ্তি হবে? হিসাবের ঘর শূন্য রয়ে যাবে না? তাই কল্লা ফেলে দেয়াই চেয়েও, এবং জল্লাদের কাজটাও নিজেই করবে। উত্তেজনা ও ক্রোধের বশে দরজার কবাট ভিড়ানো দেখেও গ্রাহ্য করল না কিং। আসলে এতে কোনো অস্বাভাবিকতা দেখতে পায়নি। অন্য সময় হলে ঠিকই নজরে পড়ত দরজায় তালা নেই, অথচ নিজে তালা আটকে গেছে। চাবিটা কোথায় রেখে গিয়েছিল তাও মনে করতে পারছে না এখন। দরজা খোলা বলে এক হিসাবে ভালোই হয়েছে, চাবি নিয়ে আসেনি সঙ্গে, নইলে নিচে নেমে চাবি আনতে হতো, কিংবা কোনো ক্রুকে চাবি দিয়ে যাওয়ার নির্দেশ দিতে হতো। বাইরে আবারও এক পলসা গুলি বিনিময় করল দুই পক্ষ। লড়াইয়ের ফলাফল নিয়ে খানিকটা হলেও সন্দিহান হয়ে পড়েছে কিং। একে বাড়ির মধ্যে আটকা পড়ে গেছে ওরা ওরা যার সুবিধা অসুবিধা দুটোই আছে। অন্যদিকে শত্রুরা রয়েছে খোলা জায়গায়। প্রতিপক্ষ চাইলে ওদেরকে দিনের পর দিন রাঞ্চ হাউজের ভিতর আটকে রাখতে পারবে। সবচেয়ে বড় সমস্যা, সেনের দুঃখজনক মৃত্যুর পর মানসিক দৃঢ়তা হারিয়ে ফেলেছে কিং। একেবারে একা ও নিঃসঙ্গ হয়ে পড়েছে ও। প্রথমে বাবা, তারপর একে একে দুই ভাইকে হারিয়েছে। বেঁচে থাকাই এখন অর্থহীন মনে হচ্ছে। এ মুহূর্তে জীবনের কাছে ওর একটাই চাওয়া, এবং শিগগিরই তা পূরণ করতে যাচ্ছে, জন ক্যালকিনকে নিজ হাতে খুন করা। এটা না পারলে মরেও শান্তি পাবে না। সব বিসর্জন দিয়ে হলেও সিপি ফোরম্যানকে খুন করতে ইচ্ছুক। শান্তি পাবে যদি ক্যালকিনকে মরণের ঠিক আগ মুহূর্তে হলেও অসহায় ও করুণা প্রত্যাশী হয়ে উঠতে দেখে। যদিও ওর নিশ্চিত ধারণা লোকটা তা করবে না। ইস্পাত দীর্ঘ চাউ তার, যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে জানে। তবে আজরাইল যখন সামনে উপস্থিত হয়, বহু কঠিন মনের লোকই ভিন্ন মানুষ হয়ে যায়। মানসিকভাবে শিশুর মতো দুর্বল ও অসহায় বোধ করে। মুখে না বলুক, কিন্তু মরবার সময় যদি ক্যালকিনের চোখে অসহায়ত্ব ফুটে ওঠে, নিজের অজান্তে যদি করুণা ভিক্ষা করে বসে, চরম বিপজ্জনক শত্রুকে এভাবে মস্কে দেওয়ার আনন্দের সঙ্গে দুনিয়ার বা কোনো কিছুরই বোধহয় তুলনা চলে না। কামরার ভিতরে দৃষ্টি পড়তে একেবারে জমে গেল কিং। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মেঝেয় পড়ে থাকা গুটানো দড়ি চোখে পড়ল ওর। এগিয়ে গিয়ে ওগুলো তুলে নিল। এক নজর দেখেই সত্যটা আবিষ্কার করে ফেলল। শতভাগ বিশ্বস্ত নয় এমন মানুষ একজনই আছে এ বাড়িতে। নিগ্রো কুত্তিটা করেছে এ কাজ। হিংস্র আক্রোশে হিসহিস করে উঠল কিংয়ের কণ্ঠ। হারামজাদির পিঠের চামড়া যদি না তুলেছি তো আমার নাম। অদম্য ক্রোধের সঙ্গে হতাশা বোধ করছে ও। শেষ তাসটাও হাতছাড়া হয়ে গেল। রাগে পিত্তি জ্বলে যাচ্ছে। ক্রোধে আক্রোশ যদি
ক্রুব্ধ আক্রোশ যদি কারো উপর মেটাতে পারত, এখন যদি হাতের মুঠোয় পেত নিগ্রো মহিলাকে, নির্ঘাত গলা টিপে মেরে ফেলত। গায়ের ঝাল ঝাড়তে আসবাবপত্র সামনে যা পেল তাই ছুঁড়ে মারতে লাগলো কিং। কোনটা ছুঁড়ে মারছে, কোনোটা ছুঁড়ে মারছে, কোনোটা আছড়ে ভাঙছে, কিংবা কোনোটায় লাথি হাঁকাচ্ছে। কয়েক মিনিট পর রাগ কমল ওর। শুভ বুদ্ধির উদয় হয়েছে মস্তিষ্কে। এভাবে নিজের হাতে গড়া জিনিসপত্র ভেঙে রাগ কমবে বটে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। সর্বোপরি উপলব্ধি করতে পারছে যে আজ বিশেষ একটা দিন, ওর জীবনের সবচেয়ে তিক্ত ও ব্যর্থতার দিন। ব্যর্থতা ও লোকসানের 16 কলা পূর্ণ হয়েছে। এখন যদি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল না দেয়, চরম সর্বনাশটা ডেকে আনা হবে। সিপি কুরুদের সঙ্গে যে এভাবে পেরে উঠবে না, সেটা বিলক্ষণ টের পাচ্ছে। জানালায় উকি দেওয়া মাত্র তপ্ত সীসা ছুটে আসছে। এতক্ষণেও প্রতিপক্ষ বাড়িতে আগুন লাগিয়ে দেয়নি, তাই ভাগ্য। জেদের বসে গোয়ারের মতো লড়ে গেলে হয় না, কখনো কখনো যুদ্ধে পিছিয়েও যেতে হয়। ফের আক্রমণ করবার জন্যে শক্তি সঞ্চয়ের জন্যে গুটিয়ে নেওয়া লাগে। এটাও যুদ্ধের কৌশল। লিভিং রুমে এসে দাঁড়ালো সে। থমথম করছে মুখ, চোখে জ্বলন্ত আগুন, যেন রাগে ধিকি ধিকি জ্বলছে। ক্রুদের সংখ্যা গুনল, মাত্র 8 জন পুরোপুরি ফিট। 2 জন সামান্য আহত হয়েছে, তার মানে 12 জন খতম। বিরাট ক্ষতি। প্রত্যেকের চেহারা কর্কশ, ক্লান্তিতে পর্যদস্ত, কিন্তু হতদম্য বা হতাশ হয়নি কেউ। নেতার নির্দেশের অপেক্ষায় আছে। কিং আদেশ দেয়া মাত্র ঝাঁপিয়ে পড়বে। ক্যালকিন পালিয়ে গেছে বয়েজ, জানালো কিং। মুখের মতো কণ্ঠও ভারী। যা মনে হচ্ছে এখানে পড়ে থেকে সুবিধা করতে পারবো না আমরা। সেফ পরাজয়কে দেরি করানো হবে শুধু, কিন্তু একসময় ঠিকই আমাদেরকে বিনাশ করবে শত্রুরা। আমরা বরং ব্যাটল বাটে গিয়ে আশ্রয় নিতে পারি। করালে ঘোড়া আছে, সঙ্গে কিছু গরু নিয়ে গেলে খাবারের ঘাটতি পড়বে না। শত্রুদের কাছে ব্যাপারটা লুকিয়ে রাখতে হবে, বিশেষ করে গুছিয়ে উঠে পাল্টা আক্রমণ করবার আগ পর্যন্ত। তবে মনে হয় না আমাদের পিছু নেবে ওরা। অন্য কোনো আইডিয়া দিতে পারো কেউ? ঠিকই বলেছ কিং, একমত হলো এক ক্রু। এই দানে হেরে গেছি হয়তো, কিন্তু গুছিয়ে আবার ফিরে আসতে পারবো যে কোনো সময়। তখন সুদে আসলে ফায়দা তুলে নিলে পুষিয়ে যাবে। ফিরে এসে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে মনে সন্দেহ রেখো না একটুও, তাকে আশ্বস্ত করল কিং। এর দীপ্ত শপথ। প্রত্যেককে দেখে নেব, বিশেষ করে সেনকে, যেভাবে অসহায় অবস্থায় খুন করা হয়েছে। নিরস্ত্র ছিল ও। হারামি পার্কারটা বোধহয় নিজ হাতে গুলি করেছে। আবার চিৎকার করে বলেছে এ সম্পর্কে কিচ্ছু জানে না, ন্যাকা সেজেছে। সিন্ডির খোঁজে লোক পাঠানো হলো, কিন্তু পুরো বাড়ি খুঁজেও তাকে পাওয়া গেল না। এটাই স্বাভাবিক। বেলেজারদের এত বড় ক্ষতি করবার পর সে পালাবে, তাতে বিস্ময়ের কিছু নেই। কিংয়ের নির্দেশে প্রস্তুতি নিল ক্রুরা। যার যার মালামাল গুছিয়ে নিল। সময় লাগলো না বেশি। দুজনের উপর নির্দেশ ছিল সাপ্লাই নেয়ার জন্যে। বস্তায় কয়েকদিনের খাবার ভরে ফেলা হলো। পরিকল্পনা অনুযায়ী একজন একজন করে সন্তর্পণে বেরিয়ে গেল রাঞ্চ হাউজের পিছন দরজা দিয়ে। চুপিসারে খোলা জায়গা পেরিয়ে ঝোপঝাড়ের আড়ালে গিয়ে ঢুকলো। তারপর চেনা পথে ব্যাটল বাটের ঢাল ধরে উঠতে শুরু করলো। পিছন দিকে প্রতিপক্ষ অবস্থান নেয়নি বলে নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হলো সবাই। সবার শেষে বেরোলো কিং। বেলেজার। ওর মুখ দেখে বুঝবার উপায় নেই, অক্ষম রাগে ভিতরটা পুড়ে যাচ্ছে। সার্কেল বি রান্স হাউস থেকে এখন আর তেমন কোনো গুলি ছুটে আসছে না। শেষ গুলিটা এসেছে অন্তত 10 মিনিট আগে। ব্যাটল বাটের ঢাল থেকে বিক্ষিপ্ত কয়েকটা গুলি আসছিল, তাও বন্ধ হয়ে গেছে এখন। অনেকক্ষণ হলো একেবারে নীরব হয়ে গেছে রাঞ্চ হাউস ও আশপাশের এলাকা। সন্দেহ হওয়ায় এলোপাথারি কয়েকটা গুলি করে
করেছিল সিপি সেগুন্ডো বেন ব্লকার, কিন্তু জবাব আসেনি। গুরুদের নিয়ে বোধহয় কেটে পড়েছে কিং বেলেজার। এমন একটা সন্দেহ মনে উকি দিলেও আদপে নিজেও বিশ্বাস করতে পারছে না বেন। বেলেজার যে ধরনের মানুষ, অসম্ভব জেদি, একগুয়ে একগুয়ে ও প্রতিহিংসা পরায়ণ। স্বাদের রান্স হাউস ফেলে এভাবে পালিয়ে যাওয়ার বান্দা নয়, মাটি কামড়ে পড়ে থাকবার কথা। কিন্তু লড়াইয়ে যে সমীকরণ তার পক্ষে নেই, সেটা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছে। সেক্ষেত্রে লড়াইয়ের কৌশল হিসাবে দলবল নিয়ে সরে পড়তে পারে, পিছনের ঢালে আশ্রয় নিতে পারে, কিংবা কয়েকজনকে রান্স হাউজে রেখেছে সিপিকে ধাপ্পা দেওয়ার জন্যে। কেউ নেই ভেবে যখন দলে বলে নিরাপদ আড়াল ছেড়ে বেরিয়ে আসবে সিপি ক্রুরা, পাইকারি হারে টার্গেট প্র্যাকটিস করবে তখন। এমন একটা সম্ভাবনা মোটেও বাদ দেয়া যায় না। কিং বেলেজার যেমন শট, যে কোনো নোংরা কৌশল প্রয়োগ করতে পারে। আরো কয়েক মিনিট কেটে গেল। সাহস করে এগিয়ে গেল জর্জ ডিংলার। হামাগুড়ি দিল প্রথমে, তারপর দ্রুত ছুটে চলে গেল পড়ছে। কোনো গুলি ছুটে এলো না। বারান্দা থেকে কয়েক কামড়ায় উকি দিল সে, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। সার্কেল বি রান্স হাউস এ মুহূর্তে পুরোপুরি পরিত্যক্ত। চলে এসো সবাই, চেঁচিয়ে ডাকলো ডিংলার। বেটারা সব ভেগে গেছে। জিম, তুমিও যাও। পাশে ঘাপটি মেরে পড়ে থাকা পাঞ্চারকে নির্দেশ দিল বেন ব্লকার। গাস আর টমকে নিয়ে চলে যাও, গিয়ে দেখো আসলেই বাড়িটা খালি কিনা। সাবধানে যেও। বেলেজারকে বিশ্বাস নেই। কোনো কোন চালাকি করে রেখেছে কে জানে। বেন নিজেও এগোলো। সত্যি কথা হচ্ছে সবার আগে ভাগেই থাকলো সে। সন্তপনে এগোলো ওরা। এমন পথ ধরল যাতে রান্স হাউস থেকে সহজে গুলি না করা যায়। এত সতর্কতা অবশ্য না করলেও চলে, যদি সত্যি রান্স হাউসটা পরিত্যক্ত হয়ে থাকে। কিন্তু যদি কেউ থেকে থাকে, তাই কোনো ঝুঁকি নিতে নারাজ সেগুন্ড। মিনিট কয়েক পর ওরা নিশ্চিন্ত হয়ে গেল। বাড়ি ছেড়ে গেছে সার্কেল বি। পুরো বাড়িতে ধ্বংস আর মৃত্যুর চিহ্ন। জানালায় একটা কাচও নেই। চৌকাঠগুলো জীর্ণ হয়ে গেছে গুলির তুবড়িতে। কোনোটা ঝুলে পড়েছে। লিভিং রুমের দেয়াল ছিন্ন ভিন্ন করেছে অসংখ্য বুলেট। অদ্ভুত মানচিত্র অন্য কামরায়ও তৈরি হয়েছে। দরজার কবাট ও দেয়ালে বুলেটের ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত। মেঝে চরম অবহেলায় পড়ে আছে লাশ। রক্তে ভিজে গেছে কয়েকটা জায়গা। লাশগুলো গুনল বেন। সেন, বেলেজার সহ 5 জন। ফলাফল জানালো, প্রথম ধাক্কায় বাইরে 2 জন মারা পড়েছিল। 2-1টা লাশ উপরতলায় থাকতে পারে। দোতলায় 4 জনকে পাওয়া গেল। একজন অবশ্য তখনও বেঁচে আছে। ঝুঁকে তাকে চিৎ করল বেন। কর্কশ চেহারা, মুখে লম্বা একটা ক্ষতের দাগ সহ 40 ঊর্ধ্ব এক লোক। বেয়ারা লোক হিসাবে উইন্ডিতে কুখ্যাত। এমনকি সহকর্মীরাও তাকে পারতপক্ষে খেপাত না। বিস্তৃষার সঙ্গে বেনকে দেখল লোকটা। অনেক দেরি করে ফেলেছ ওল্ড টাইমার, বলল সে। কিং আর অন্যরা কোথায় গেছে? জানতে চাইল বেন। এতক্ষণে উইন্ডির দিকে অর্ধেক পথ চলে গেছে। নরকের পথে অর্ধেক, মন্তব্য করল সেগুন্ড। দুটোর মধ্যে পার্থক্য কি? বাতাসের অভাবে খাবি খেলো যেন, দম আটকে যাওয়া স্বরে বলল লোকটা। মাথা নুয়ে পড়ল তার। দুবার খিঁচুনি উঠল শরীরে। তারপর শক্ত হয়ে গেল নিচের চোয়াল। যেন দাঁত মুখ খিচিয়ে হাসছে। জীবনের শেষ কৌতুকটা যেন তাকেই সবচেয়ে বেশি আমোদ দিয়েছে। শরীরটা সিধে করে দিল বেন। বেঁচে থাকতে তোমার জীবনে কি নীতি ছিল জানি না, তবে কিভাবে মরতে হবে জানো। বোঝা গেল, মন্তব্য করল ও।
বেরিয়ে আসতে পড়ছে সিপি মালিক আর ফোরম্যানকে পেল বেন ব্লকার। রিপোর্ট করল সম্ভবত 7-8 জন পালিয়ে যেতে পেরেছে, অনুমান করল ও। আরে বস, দেখো কে আসছে। বেনের চিৎকারটা ভেসে গেল স্পেডের অন্য ক্রুদের হর্ষধ্বনি আর উল্লাসে। ছুটে এসে বাপের বুকে আশ্রে পড়ল এমিলি। পিছন পিছন উদয় হয়েছে লুস আর সিন্ডি। জন তাকে যে ঝোপের আড়ালে রেখে গিয়েছিল ওখানে তাকে বসে থাকতে দেখেছে লুস। নিয়ে এসেছে সঙ্গে। যত যাই হোক, তোকে বহাল তবিয়তে ফিরে পাওয়ার চেয়ে বেশি আনন্দ আর কিছুতে নেই। এমিলির বৃত্তান্ত শুনবার পর বলল সিপি মালিক, জন, তোমার ঋণ এ জীবনে কখনো শোধ করতে পারবো না। যদি জানতাম যে একাই ওই ধেড়ে শয়তানটাকে চেপে ধরবে। একটু বেশি হয়ে যাচ্ছে না? তাকে থামিয়ে দিল জন। ভুলে যাও, মেয়ের বিয়েতে আচ্ছা একখান খানা দিলে ঋণ শোধ হয়ে যাবে। যতদিন বেঁচে আছি তোমার ভূমিকার কথা ভুলতে পারবো না। অকৃত্রিম আন্তরিক স্বরে বলল মাইক পার্কার। এবার লুসের দিকে ফিরল। কখনো কল্পনাও করিনি কোনো বেলেজারকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বা ধন্যবাদ দেয়া লাগবে আমার, কিন্তু এখন তাই করা ছাড়া উপায় নেই। ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দিল সে। বাবার কাঁধ থেকে মাথা তুলল এমিলি। অহমে লাগছে খুব না বাবা? হাসতে হাসতে বলল, চিন্তা করো না, বেলেজার বা তাদের ভূতকে ধন্যবাদ দিচ্ছ না তুমি, দিচ্ছ একজন পরোপকারী বন্ধুকে, যে মোটেই বেলেজার নয়। তোমার মতোই বেলেজারদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, তিল পরিমাণও নয়। কি বলছিস? বেকুবের মতো চেয়ে আছে রানচার। ঘটনা বয়ান করল এমিলি। সিন্ডি বারবার মাথা ঝাঁকিয়ে তার সত্যতা স্বীকার করল। ফের লুসের দিকে ফিরল পার্কার। উপলব্ধি করল অহম্বোধ, অহংকার আর জেদ তাকে এতদিন অন্ধ করে রেখেছিল। লাল চুলো, হাসি খুশি ও আমোদে এ ছেলেটির সঙ্গে চেহারা বা আচরণে আদেও কোনো মিল নেই বেলেজারদের, এবং চক্রান্ত করে জ্যাককে খুন করাও এর পক্ষে আদেও সম্ভব ছিল না। সাদা মনের মানুষ মাইক পার্কার নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলো। অন্যের ভিতরটা দেখতে পাওয়া উচিত ছিল তার। এগিয়ে গিয়ে সাগ্রহে হাত বাড়িয়ে দিল রানচার। সামান্য অপথিপ দেখাচ্ছে মুখটা। আমি সত্যি কৃতজ্ঞ লুস, মন থেকে বলল সে। তোমার ব্যাপারে অনেক কঠিন চিন্তা ছিল, মুখেও যা ইচ্ছে তাই বলেছি, কিন্তু এখন নাকাল অবস্থা হয়েছে আমার। আশা করি ক্ষমা সুন্দর চোখে দেখতে পারবে, ভুলে যাবে ওসব। বাড়ানো হাতটা ধরল লুস। ইতোমধ্যে ভুলেও গেছি, স্মিথ হেসে জানালো সে। ঘটনা যেভাবে ঘটেছে মিস্টার পার্কার, তোমাকে দোষ দেয়া যাবে না। তোমার জায়গায় থাকলে আমিও বোধহয় তাই করতাম। চারপাশে তাকালো পার্কার। সিন্ডিকেও তো ধন্যবাদ জানাতে হবে। ক্যালিফোর্নিয়াও বাকি রয়ে গেছে। আর আছে আমার অতি আদরের ছেলেরা। মনে হচ্ছে দায় শোধ করতে সিপি বিক্রি করে দিতে হবে আমার। চওড়া হাসি ফুটল রানচারের মুখে। মেয়েকে উদ্ধার এবং বহুদিনের দেনা পাওনা মিটিয়ে দিতে সমর্থ হওয়ায় দারুণ উৎফুল্ল ও আমোদে হয়ে উঠেছে। বাজি ধরে বলতে পারি কিং বেলেজারকে আর কখনো দেখতে পাবো না। বাজিতে তুমি হারবে পার্কার, ভুল শুধরে দিল জন। একটু পর ফোরম্যানকে ডেকে একপাশে নিয়ে গেল বেন ব্লকার। মনে হলো তোমার জানা উচিত যে কিংয়ের খাস কামরার এক লকারে একটা .38 রাইফেল আর কয়েক বাক্স কার্তুজ পেয়েছি। টবি টেমারের গল্পের সঙ্গে মোটামুটি মিলে যায়, তাই না? মোটামুটি কেন, বেশ মিলে যায়, একমত হলো জন। তবে এ ব্যাপারে এখনই কাউকে কিছু বলো না। আপাতত ব্যাপারটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক। সামনে যথেষ্ট ঝামেলা পোহাতে হবে।
এ অবস্থায় আবার পার্কারকে উস্কে না দেয়াই উচিত। কিং ফিরে আসবে বলেছ? বলেছ? কিং ফিরে আসবে বলেছ? কেন মনে হলো কথাটা? তোমার উপকার করতে আসবে, কৌতুকের সুরে বলল জন। বন্ধুর মুখে বিস্ময় ফুটে উঠতে দেখে ব্যাখ্যা করল, কিং মনে প্রাণে চায় তুমি সিপি রাঞ্চের ফোরম্যান হও। সেটা নিশ্চিত করতে আসবে সে। এবার বুঝতে পারল ছোটখাটো মানুষটি। বিড়বিড় করে খিস্তি আওড়ানো শুরু করলো সে। কার উদ্দেশ্যে কে জানে। 25। নিজের অফিসে বসে আছে উইন্ডি মার্শাল জেরেমি সিস্টো। দাঁতে কামড়ে ধরেছে একটা কালো সিগার, এখনো জ্বালায়নি। বেশ চিন্তিত, ভুরু কুচকে ভাবছে। দুপুর গড়িয়ে গেছে বটে, কিন্তু এখনো তপ্তা হলকা ছড়াচ্ছে সূর্য। তীব্র উত্তাপে সেদ্ধ হওয়ার ভয়ে রাস্তা জনশূন্য হয়ে পড়েছে। ব্যাটল বাটে বেসিনের দুই শক্তিশালী স্পেডের লড়াইয়ের পর 2 দিন পেরিয়ে গেছে। সময়ে সবকিছু পুরানো হয়ে যায় বলে শহরেও উত্তেজনা কমে এসেছে। যদিও গরম ও ব্যাপারটা নিয়ে দারুণ রোমাঞ্চিত এবং উল্লসিত ছিল এরা, কিন্তু কাহাতক এক জিনিস নিয়ে কসলাকসলি করা যায়। প্রাথমিক উত্তেজনা কমে যেতে যার যার নিজস্ব ধান্দায় ব্যস্ত হয়ে পড়েছে লোকজন। এখন আর এ নিয়ে তেমন আলাপ করছে না, বিশেষ করে যাদের ব্যস্ততা রয়েছে। সার্কেল বির পতনে যার পর্নায় আনন্দিত উইন্ডিবাসী। বহুদিন ধরে বেলেজার পরিবার ও তাদের ক্রুদের শোষণ নিপীড়নের শিকার হয়েছে এরা। গুটি কয়েক ঘটনা বাদ দিলে সবই মুখ বুজে সয়েছে। কালে ভদ্রে কখনো কখনো দু একজন রুখে দাঁড়িয়েছিল, যার ফল কারো জন্যেই ভালো হয়নি। কিন্তু এছাড়া শহরে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল সার্কেল বি। মার্শালও বেলেজারদের আজ্ঞাবহ ছিল বলে কখনোই সুবিচার পায়নি সাধারণ লোকজন। কিন্তু শেষ পর্যন্ত তাদের পতনে স্বস্তি ও সন্তুষ্টি বোধ করবার সুযোগ পেয়েছে সব মানুষ। মার্শাল জেরেমি সিস্টোর অবস্থানও নড়বড়ে হয়ে গেছে এখন, তবে সে মনে করছে সঠিক পদক্ষেপই নিয়েছে। বেলেজারদের পতন অবসম্ভাবী ছিল। আগে পরে যখনই হোক একসময় এটা ঘটতই, এবং সেক্ষেত্রে বিজয়ী পক্ষে না হোক ন্যূনতম বিজেতার সঙ্গে সম্পর্কচ্ছেদ তার নিরাপত্তার যোগসূত্র হতে পারত। সৃষ্ট নিজের ভাগ্য হুজুগে কিছু মানুষের হাতে সমর্পণ করতে চায়নি, বরং নিজে নেপথ্যে থেকে লাভবান হতে চেয়েছে। এমিলি পার্কারকে উদ্ধারে সিপি মালিকের সার্কেল বিতে হানা দেওয়া যেমন নিরুৎসাহিত করেছে, একই সঙ্গে এও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে সম্মানিত একজন লেডিকে অপহরণ করে অত্যন্ত গর্হিত কাজ করেছে কিং বেলেজার। সৃষ্ট আশা করেছিল ভিতরের খবর টের পাবে না সাধারণ মানুষ। ওর ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা সন্দেহের চোখে দেখবে না, বরং বরাবরের মতো সিদ্ধান্ত নিতে বিলম্ব বলে মনে করবে। কিন্তু বাস্তবে তা হয়নি, বরং জনপ্রতিনিধি হিসাবে নিজেকে যথেষ্ট দীর্ঘচেতা, সক্রিয় বা পারঙ্গম এবং নিরপেক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ভেবে তিক্ত হাসল। কোনোভাবে তাই সন্তুষ্ট বোধ করতে পারছে না। অসন্তোষ বা হতাশার আরও কারণ আছে। একেবারে নিজস্ব পরিকল্পনা ছিল, প্রয়াস থাকলেও ঘটনা সেভাবে ঘটেনি। এক ঢিলে দুই পাখি শিকার করা যায়নি। বেলেজারদের পতন চেয়েছে, ঘটেছেও তাই, কিন্তু ক্যালকিন রয়ে গেছে। হুট করে উইন্ডিতে আসা ক্যালকিনকে কিং বেলেজারের চেয়ে কোনো অংশে কম ঘৃণা করে না সে, বরং ভয় পায় দুজনকেই। ভয় তাদের সামর্থ্য, দক্ষতা আর পারঙ্গমতাকে। এমনিতে কিং বেলেজারের সঙ্গে তাল মিলিয়ে কুলিয়ে উঠতে পারছিল না। উপরন্তু হঠাৎ এসে হাজির হলো জন ক্যালকিন
এবং একদিনেই নিজের জাত চিনিয়ে দিয়েছে সে। প্রথমে ভরকে গিয়েছিল চতুর শিষ্ট, কিন্তু পরে আশাবাদী হয়েছে ক্যালকিনের মধ্যে বেলেজারদেরকে গুঁড়িয়ে দেওয়ার মতো মাল মশলার যথেষ্ট উপস্থিতি দেখে স্বপ্ন দেখতে শুরু করেছিল এবং সে অনুযায়ী ছক এঁকেছে। সাফল্য নির্ভর করেছিল দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর বিনাশে, কারণ এদের যে কাউকে ঠেকানো ওর পক্ষে সম্ভব নয়। মাইক পার্কারের সার্কেল বি আক্রমণের কথাটা ঘটনাচক্রে কানে চলে এসেছিল। সেলুনে শুনে ফেলেছিল বিশ্বস্ত এক লোক এবং সেই বলে গেছে ওকে। সিপি ক্রুদের অনুসরণ করে ব্যাটল বাটে চলে গিয়েছিল সে। অপেক্ষায় ছিল লুকিয়ে থেকে রাইফেলটা ব্যবহার করবে, কিন্তু কারো চোখে পড়বে না। পার্কার, ক্যালকিন আর কিং বেলেজারের উপর ছিল দৃষ্টি, তবে এদের কাউকে পায়নি। শেষতক সেন বেলেজারকে ফেলে দিয়েছে। আশা করেছিল ভাইয়ের খুনের পরিণতিতে ক্যালকিনকে খুন করবে কিং। তুমুল লড়াই শুরু হবে এবং তখন হয়তো কিং বা পার্কারও, কিন্তু তা হয়নি। ক্যালকিন, পার্কার বা কিং বহাল তবিয়তে আছে সবাই। এ ব্যাপারটাই মার্শাল সিস্টোর যত অসন্তোষ এবং হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাগ্যটাই মন্দ আমার, বিড়বিড় করে গাল বকল সে। বিবেকের তাড়নায় ভুগল পিছলা। বিবেকের তাড়নায় ভুগছ পিছলা? বরফ শীতল একটা কণ্ঠ জানতে চাইল। চমকে দরজার দিকে তাকালো মার্শাল। কিং বেলেজারকে দেখে রক্ত হিম হয়ে গেল ওর। হৃৎপিণ্ড থমকে গেল। ভাবনায় এত মজে গিয়েছিল যে দরজা খুলবার শব্দও শুনতে পায়নি। বিস্ফারিত চোখ বা চুপসে যাওয়া ফ্যাকাশে মুখ সামলে নেয়ার আগেই সামনে এসে দাঁড়ালো সেন আর কাল। দৃষ্টিভ্রমের শিকার হলো মার্শাল। ওর মনে হলো যাদের খুন করেছে সেই দুই বেলেজার চোখের সামনে এসে দাঁড়িয়েছে এবং অভিযোগ ও শ্লেষ মাখানো দৃষ্টিতে দেখছে ওকে। চট করে একটা ভাবনা ঢুকলো মাথায়। কিং কি সত্যটা আবিষ্কার করতে পেরেছে? তাহলেই সেরেছে। গলা টিপে মেরে ফেলবে ওকে। হাসবার প্রয়াস পেল মার্শাল, কিন্তু চাইলেই হাসতে পারবে এমন মানুষ নয় সে। বরং কাউকে আঘাত করবার সময় হাসতে অভ্যস্ত শিষ্ট। দেখবার মতো হয়েছে তোমার চেহারা, সিলেসের সঙ্গে বলল কিং। দরজা ভিড়িয়ে দিয়ে কবাটের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। বুকের উপর দুহাত বেঁধে রেখেছে। যে কেউ তোমার মুখ দেখে বলে দিতে পারবে আমাকে দেখে একটুও খুশি হওনি। ততক্ষণে কিছুটা হলেও সামলে নিয়েছে মার্শাল। মাথাটা সচল হতে শুরু করেছে। ঠিক যখন তোমার কথাই ভাবছিলাম, হঠাৎ যদি সামনে এসে উপস্থিত হও, সহজ সুরে বলল সৃষ্ট। মোটেই মিথ্যে নয় কথাটা, চমকে উঠবারই কথা। তোমার কি দুঃখ হচ্ছে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমার শেষ ভাইটাও মারা পড়ল, দুনিয়াতে আর কোনো আত্মীয় রইল না। অথচ কই, শহরের কাউকে দেখে তো মনে হলো না শোক করছে। তাই আশা করছিলে? তির্যক সুরে জানতে চাইল মার্শাল। পরক্ষণে মনোভাব বদলে মোলায়েম সুরে জানালো, আর কেউ না হোক, তোমার বন্ধুরা দুঃখিত, কিন্তু ওদের সংখ্যা নেহাত কম এবং এ মুহূর্তে যে জনমতের বিরুদ্ধে যাওয়া বোকামি হবে এটা বুঝবার মতো হলুদ পদার্থ ওদের খুলির ভিতর আছে। এজন্যে কাউকে দোষ দেয়া যায় না, কি বলো? যাগ্গে, কি ব্যবস্থা নিচ্ছ জেরেমি? অপ্রত্যাশিত প্রশ্নে একটা ধাক্কা খেল লম্যান। আমি, মানে সেনের মৃত্যুর ব্যাপারে? অজান্তে কর্কশ হয়ে গেল ওর কণ্ঠ। কি করতে পারি আমি? প্রবল বিস্তৃষার সঙ্গে সৃষ্টকে দেখছে কিং। তুমি হচ্ছ এ শহরের মার্শাল, মনে করিয়ে দিল সে। আমাকে বলে দিতে হবে কি করবে? বেশ, শোনো তাহলে, দেখো মনে ধরে কিনা। প্রথম কথা হচ্ছে, একগাদা লোক জড়ো করেছে পার্কার। শহরের লোকও ছিল এবং গভীর রাতে অতর্কিতে হানা দিয়েছে আমার রাঞ্চে। ঘুমন্ত অবস্থায় হামলা করেছে। সার্কেল বির 11 জন ক্রু খুন হয়েছে।
আমার সম্পত্তি নষ্ট করেছে। যখন এখন বলো তো তোমার আইন কি বলে? পার্কারের মেয়েকে অপহরণ করেছো তুমি কিং, প্রতিবাদ করলো মার্শাল। কিসের অপহরণ? নিজের ইচ্ছায় আমার রাঞ্চে গিয়েছিল ও। একেবারে নির্বিকার মুখে মিথ্যেটা চালিয়ে দিল কিং। খবরটা যখন ফাঁস হয়ে গেল, আমরা দুজনে বুদ্ধি করলাম, ভান করলাম যেন ওকে অপহরণ করেছি আমি। এতে করে এমিলি পার্কারের সম্মান বাঁচাতে চেয়েছি। এমিলিও রাজি হয়েছিল। পার্কারকে খবর পাঠিয়েছিলাম ওর মেয়েকে বিয়ে করতে চাই, এবং এভাবে দুই পরিবারের যাবতীয় শত্রুতা বা হানাহানির অবসান হবে। এর চেয়ে চমৎকার প্রস্তাব আর কি হতে পারে? ভাবো একবার, দুই যুগের হানাহানি শেষ হয়ে যেত শুধু পার্কার হ্যাঁ বললেই। কিন্তু তুমি জানো ওর উত্তরটা কি ছিল? তোমার কথা যৌক্তিকই মনে হচ্ছে আমার কাছে, কিন্তু মিস পার্কারের সঙ্গে তোমার গল্পের মিল নেই। বটে, তোমার কি মনে হয় দুজনের গল্প এক হওয়া উচিত নয়? এ ব্যাপারটা ভাবেনি মার্শাল। ফুরসত নেই তার। এটা ঠিক বুঝতে পারছে যে এমিলির মাধ্যমে পার্কারকে খাটো করতে গল্পটা আবিষ্কার করেছে কিং। তবে সেটা ওর চিন্তার বিষয় নয়, বরং এ মুহূর্তে এর চেয়ে ঢের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবছে। কিং এখানে অর্থাৎ ওর কাছে কেন এসেছে? আইনি সহায়তা চাওয়া বা মিসে অভিযোগ দেওয়ার ব্যাপারটা সেফ ভাওতা বা অজুহাত। নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে নির্ঘাত, কিন্তু সেটা আজ করতে পারছে না। এটাই যত চিন্তার কারণ। কিং বেলেজারের মতো আগুন গরম মানুষকে নিয়ে ব্যবসা করতে হলে, বিশেষ করে এখন যেহেতু সে নিজেই কোণঠাসা, ভুল চাল দেয়া যাবে না। প্রতিপক্ষের উদ্দেশ্য বা লক্ষ্য আগাম নির্ভুল অনুমান করা গেলে অব্যর্থ চাল দিতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে কিং বেলেজারের ধান্দা বুঝতে পারছে না। মনে মনে সাহস সঞ্চয় করল সে। তারপর প্রশ্নটা করে বসল। ন্যায় বিচার চাই আমি, সোজাসাপটা জানিয়ে দিল কিং। ফ্যাকাশে হয়ে গেল মার্শালের মুখ। অন্তঃস্থলে বিপদ টের পাচ্ছে। হারামি শয়তানটার মনে যে সামান্য দয়ামায়াও নেই, তা ওর চেয়ে ভালো আর কে জানে। চোখে চোখ রেখে ওর কপালে গুলি করবে। একটুও কাঁপবে না হাত, কিংবা এত বছরের দেয়া সেবা একটুও তাকে ধন্দে ফেলবে না। কিং বেলেজার এমনই, চরম নিষ্ঠুর হতে পারে যে কারো উপর, এমনকি স্বজনের সঙ্গেও। ঠিক এজন্যেই সে এত বিপজ্জনক। ভিতরে ভিতরে ঘামতে শুরু করলো সৃষ্ট। জমের ভয় পেয়ে গেছে। ভয় কি জিনিস দুনিয়ায় শুধু এ লোকটা সামনে এলে টের পায় সে। আর এখন বোধহয় শিরে সংক্রান্তি হয়েছে। পিস্তলটার অভাব টের পেল শিষ্ট। এ মুহূর্তে ওটা হাতের মুঠিতে থাকা খুব দরকার ছিল। আমার ক্ষতি পুষিয়ে দিতে হবে পার্কারকে, রুক্ষস্বরে ফের বলল সার্কেল ভি বস। এতক্ষণ দম আটকে রেখেছিল মার্শাল। বুঝতে পারছিল না ঠিক কি চাইবে কিং। এবার পরিষ্কার হলো এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। জানের মায়া কান্না আছে। ওর চামড়া ছিলতে চায় না কিং। এর চেয়ে বড় আনন্দের খবর আর কি হতে পারে। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল। একই সঙ্গে ধূর্ত মস্তিষ্কে ঝড়ের বেগে ভাবনা শুরু হয়ে গেছে। কিং বেলেজারের মনোভাবের উপর ভরসা করা চলে না বটে, কিন্তু এখন বোধহয় আশান্বিত হতে পারে। উৎসাহ বোধ করছেও। পার্কার মনে করেছে তুমি চিরজীবনের জন্যে চলে গেছো, মৃদু স্বরে বলল জেরেমি সিস্ট। শুনলাম ক্যালকিনকে সার্কেল বি রান্সটা দিয়ে দিচ্ছে সে। কিংকে সিধে হয়ে দাঁড়াতে দেখতে পেল মার্শাল। তার বেপরোয়া মুখে রাজ্যের বিস্ময় ফুটে উঠল। থ মরে গেল থ মেরে গেল একেবারে। কিন্তু ক্যালকিন ওই বিশাল রাঞ্চে একা থাকতে নারাজ। দিনের বেশিরভাগ সময় প্লাজায় কাটাচ্ছে সে। তথ্য জুগিয়ে গেল ও।
বাজি ধরে বলতে পারি এ মুহূর্তে ওখানে আছে। বিষাক্ত ছুরিটা একেবারে অন্তরে গিয়ে বিঁধেছে। কিং বেলেজার হিংস্র, নিষ্ঠুর, আবেগের ধার ধারে না, কিন্তু টনটনে অহংকার আছে তার। সেটাকেই পুঁজি করে চাল দিয়েছে মার্শাল। শক্ত হয়ে গেল কিং এর চোয়াল। চোখে খুনে দৃষ্টি ফুটল। সামনে ঝুঁকে এলো সে। এক হাত চলে গেছে হোল স্টারে। মিথ্যে বলছো তুমি, হিংস্র সুরে বলল কিং। ভয়ে অন্তরাত্মা কাঁপতে শুরু করেছে মার্শালের, কিন্তু মরিয়া চেষ্টায় মুখে তার ছায়া পড়তে দিল না। কিং বেলেজারের চাহনিতে মৃত্যুর হাতছানি, চোখজোড়া ধিকি ধিকি জ্বলছে। এ মুহূর্তে সেফ তার ইচ্ছের উপর নির্ভর করছে ওর জীবন। বিলক্ষণ টের পাচ্ছে মার্শাল। সরু সুতোর উপর ঝুলছে প্রাণটা। কিংকে ঠিক সবক দিতে না পারলে কপালে একটা ত্রিনয়ন তৈরি করে চলে যাবে সার্কেল বি বস। সামান্য দুর্বলতাও দেখানো যাবে না, তাহলে শেষ হয়ে যাবে ও। সার্কেল বি আর ক্যালকিন সম্পর্কে যা বলেছে সেটা পুরোপুরি ভুয়া। সেফ কিংকে উস্কে দেওয়ার জন্যে কুটচাল। কিং যতই ভাব দেখাক, বিষাক্ত চালের ফাঁদে পড়ে গেছে। এখন আর অস্বীকার করতে পারবে না। কিংয়ের গাত্রদাহ একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। ঢোক গিলতে গিয়েও নিজেকে সামলে নিল মার্শাল। এ কাজটা করা যাবে না, তাহলে ধরা পড়ে যাবে। নরম হওয়া চলবে না। কণ্ঠে দীর্ঘতা বজায় রেখে ও বলল, যা ঘটেছে তাই বললাম শুধু। বিশ্বাস করা না বা না করা তোমার ব্যাপার। তবে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে যে তোমার বন্ধু হয়ে আখেরে লাভবান হওয়া যায় না। মন্তব্যটা অগ্রাহ্য করল কিং। সামান্য শিথিল মনোভাব দেখা গেল তার মধ্যে। একটু আগের মতো আগ্রাসী ভাবটা নেই এখন। কিন্তু কিংকে হোলস্টার থেকে একটা পিস্তল তুলতে দেখে যান উড়ে যাওয়ার দশা হলো শিষ্টর। সভয়ে দেখল সিলিন্ডার ঘুরিয়ে পিস্তলটা পরখ করলো সার্কেল বি বস। তারপর ঢুকিয়ে রাখলো যথাস্থানে। তুমি কি একাই এসেছো কিং? জানতে চাইল শিষ্ট। বিস্তিসার সঙ্গে লম্যানকে দেখল সে। কেন, একা আসতে অসুবিধা কি? খেকিয়ে উঠল কিং। তোমার কি ধারণা 2 পয়সার ওই পাঞ্চারকে আমি ভয় পাই? কেউ যদি আমার সঙ্গে তর্কাতর্কি করে বা লাগতে আসে, তাতে মোটেই অখুশি হব না। তবে তার আগে ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, ওটা সারতে হবে। কি করতে চাইছো? আমি নিশ্চিত করতে চাই যে আমার সম্পত্তি যেন কোনোভাবে মিস্টার ক্যালকিনের না হয়ে যায়, ত্যক্ত স্বরে জবাব দিল কিং। পরে দেখা হবে। তলে তলে উল্লাস বোধ করছে মার্শাল, কিন্তু মুখে তা প্রকাশ করল না। অনুমোদনের সুরে বলল, আমার তো মনে হয় নিজের সম্পত্তি রক্ষা করবার অধিকার সবার আছে। তোমার সৌভাগ্য কামনা করছি। ক্ষণিকের জন্যে থামল সে। দরজা দিয়ে কিংকে বেরিয়ে যেতে দেখল। যখন নিশ্চিত হলো বেশ দূরে চলে গেছে সে নিচু স্বরে স্বগোক্তি করল, আশা করি তুমি ক্যালকিনকে খুন করবে আর সেও তোমাকে ফেলে দেবে। দুজন দুজনকে শেষ করবে। অফিস ছেড়ে কোথাও গেল না মার্শাল, বরং অধীর অপেক্ষায় থাকল কখন গোলাগুলির শব্দ শুনতে পাবে। 2 মহারথীর দুনিয়া থেকে বিদায়ে ওর পথ একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিং বেলেজার ফিরে আসায় ভালোই হলো। উপসংহারে পৌঁছালো জেরেমি শিষ্ট। কৌশলে উস্কে দিয়ে কিংকে পরম শত্রুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। একটু পরই ক্যালকিনকে চেপে ধরবে। হয়তো দুজনেই খুন হয়ে যাবে পরস্পরের হাতে। এমন বন্দুকযুদ্ধ গন্ডায় গন্ডায় ঘটেছে। কি ভয়টাই না পেয়েছিল। আর একটু হলে ভয়ে পেচ্ছাপ করে দিচ্ছিল। ক্যালকিনকেও এত বিপজ্জনক মনে হয় না মার্শালের। আসলে কিং বেলেজারকে এক কথায় একটা
হিংস্র জানোয়ার বললে অত্যুক্তি হবে না, বিশেষ করে যখন ক্ষেপে যায়। কোনো কিছুই তখন তাকে আটকাতে পারে না। কোনো যুক্তি বা রীতিনীতির ধার ধারে না। তার মুখের কথাই তখন হয়ে যায় আইন। নিজের ক্ষতি করেও শত্রুর সর্বনাশ করে ছাড়ে। এমন মানুষই অন্যদের জন্যে হয়ে যায় যমদূত। অন্যদের মতো তুমি হয়তো অত করিতকর্মা বা দক্ষ নও জেরেমি, নিজেকে শুধালো মার্শাল। কিন্তু বড় বড় পরিকল্পনা করবার মতো বুদ্ধি তোমার আছে, আর আছে সেগুলো বাস্তবায়ন করবার মতো সাহস। টেমার যদি ক্যালিফোর্নিয়ার আবিষ্কারের খবর সঠিক বের করে থাকে, সেক্ষেত্রে বাকি থাকবে শুধু পার্কার। তাকে সেফ তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে। কিং বেলেজার যদি মার্শালের এসব কথা শুনতেও পেত, তার প্রতি বোধ হয় সেফ অবজ্ঞা বোধ করত সার্কেল বি বস। কিংয়ের কাছে সৃষ্ট উদ্দেশ্য পূরণের একটা হাতিয়ার মাত্র। আর সৃষ্টর আসল পরিকল্পনা সম্পর্কে জানতে পারলে হয়তো বিপজ্জনকই ভাবত তাকে। কিন্তু এ মুহূর্তে মার্শালের কথা বেমালুম বিস্তৃত হয়ে গেছে সে। নিজের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে স্থির নিশ্চিত কিং। যা করতে যাচ্ছে তা নিয়ে বিন্দুমাত্র সংশয় বা পিছুটান নেই মনে। দীর্ঘ সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। আয়েসি ভঙ্গিতে বসেছে স্যাডলে, বুক টান টান, মাথা উঁচু। উদ্যত্ত ভরা চাউনিতে দেখছে উইন্ডির কৌতূহলী বাসিন্দাদের। নিজের উপর তাদের আগ্রহ পরিষ্কার টের পাচ্ছে কিং। কেউ আগ বাড়িয়ে এসে স্বাগত বা শুভেচ্ছা জানালো না। কিংয়ের শক্ত চোয়াল আর পরস্পরের সঙ্গে চেপে বসা ঠোঁট আরো শক্ত হলো। বোকার হদ্দেরা ভেবেছে পালিয়ে গেছে ও। প্রবল বিস্তৃষা ও তাচ্ছিল্যের সঙ্গে ভাবছে কিং আর কখনো আসবে না। ভীতু খরগোশের দল, এদেরকে দেখিয়ে দিতেই ফিরে এসেছে সে। সামান্য উদ্বেগ কিংবা অস্থিরতাও বোধ করছে না। কেন করবে? উইন্ডি কেন? খোদ দুনিয়ায় কাউকে ভয় পায় নাকি? কার বুকের পাটা আছে ওকে চ্যালেঞ্জ করবে? এগিয়ে এসে দেখা নেমোখারামদের দল। ওর সাময়িক দুর্বলতার কারণে ভেবেছে নিস্তার পেয়ে গেছে। বেলেজারদের ভূত আর চাপতে পারবে না ওদের উপর। সেটা যে কত বড় ভুল হাড়ে হাড়ে টের পাবে। সবকিছু গুছিয়ে নেয়া সেফ কয়েকটা দিনের ব্যাপার। আগে জন ক্যালকিনকে বিদায় করে দিতে হবে। তাহলেই কাজ অর্ধেক সারা হয়ে যাবে। যার উপর এত আস্থা সবার, কুশলী ও শেয়ানে ক্যালকিনকে নিকেশ করতে পারলে বাকিরা আপোষে আবার মেনে নেবে বেলেজারদের আধিপত্য। আদপে দ্বিমত করবার সাহসী হবে না কারো। ক্যালকিন না থাকলে গলা উঁচু করে কথা বলবার সাহস হবে না কারো। নেংটি ইঁদুরের দল। ক্যালকিনের সঙ্গে দেনা পাওনা শেষ হোক। এরপর কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি পাল্টে যাবে। ওকে দেখা মাত্র পালাতে ব্যস্ত হয়ে পড়বে হতচ্ছাড়া লোকগুলো।